ওকে, চলো দেখতে শুনতে ঠিকঠাক পাওয়া যাচ্ছে, কোনো প্রবলেম নেই আশা করি। ওকে। হুম। আমরা এখানে ছেড়েছিলাম। উম, হুম 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 হুম। এখানটাতে আমরা ছেড়েছিলাম, আমরা লাস্ট আলোচনা করেছিলাম আম, একক এবং তাদের ক্লাসিফিকেশন। ঠিক আছে, এখানে আমরা শেষ বাদ দিয়েছিলাম। নিচের যে অংশগুলো তোমাদের একটু করে কেটে যাচ্ছে, সেই অংশগুলো আমি যেহেতু প্রথম বানাচ্ছি, তো তো বিষয়টা একটু গোলমাল হয়ে গেছে। পরের বার থেকে, পরের পিপিটি থেকে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। ওকে। আর এছাড়াও তোমরা এটার যে পিডিএফ রয়েছে, সেই পিডিএফটা যখন ডাউনলোড করবে, টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যখন ডাউনলোড করবে তখন তোমাদের সেটা ঠিকই চলে আসবে, প্রবলেম হবে না কিছু। ঠিক আছে। ওকে, এখানে থ্যাংক ইউটা বলে ছেড়েছিলাম। হুম। আর আজ থেকে নতুন বিষয়টা চালু হবে, সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন অ্যান্ড ডাইমেনশনাল অ্যানালাইসিস। এটা বলেছিলাম যে পরের দিন আলোচনা করব। চলো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আছো তো? এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার ওয়ান সেটা ভীষণ ভালো চলছে, আমিও ভীষণ ভালো আছি। এবার ব্যাপারটা হলো যে, যদি তোমাদের আগের জিনিসগুলো নিয়ে কোনো ধরনের কোনো কিছু ডাউট থাকে, তোমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি একটা মেসেজ করতে হবে, যেটাকে বলতে পারি আমরা কমেন্ট। সিম্পলি একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করলে তোমাদের কিন্তু আমি উত্তরটা দিয়ে দেবো যে তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। ঠিক, এর থেকে আসল সলিউশন, ভালো সলিউশন আর হয় না। আজকে আলোচনা করব আমরা ডাইমেনশন অ্যান্ড ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশন অ্যান্ড ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো দেখো, ডাইমেনশনাল অ্যানালাইসিস যে তোমরা এর আগে পড়োনি বা জানো না বিষয়টা, সেটা কিন্তু নয়। ঠিক আছে, বিষয়টা সম্পর্কে তোমাদের জ্ঞানও রয়েছে এবং তোমরা এর আগে জিনিসটা নিয়ে আলোচনাও করেছিলে। কোন ক্লাসে আলোচনা করেছিলে বলো না? ক্লাস নাইনে আলোচনা করেছিলে। এবার ক্লাস নাইনের জিনিসপত্র থোড়ি না তোমাদের মনে আছে, এখন ক্লাস ইলেভেনে উঠেছো, নতুন স্টুডেন্ট। ব্যাপার স্যাপারই আলাদা। অনেক সময় এই সময়তে একটা ডানা গজায়, অদৃশ্য ডানা, অদৃশ্য লেজ দেখতে পাওয়া যায়, তো সেই বিষয়গুলো থাকে। ওকে। তো ডাইমেনশন অ্যান্ড ডাইমেনশনাল অ্যানালাইসিস, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যদি তুমি ডাইমেনশন বলো একটা রাশির, কিংবা ডাইমেনশনাল অ্যানালাইসিস বলো একটা রাশির, এই দুটো বিষয় কিন্তু একটা অন্যের সাথে সম্পর্কযুক্ত। কিভাবে সম্পর্কযুক্ত? আমরা এতদিন পর্যন্ত যে বিষয়টাকে ডাইমেনশন বলে আসতাম, তোমরা শুনলে অবাক হবে, সেই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি ডাইমেনশনাল ইকুয়েশন। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা আজও পর্যন্ত যে বিষয়গুলোকে মাত্রা বলে এসেছি, যদিও সেটা ভুল কিছু না, একেবারে যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু না, সেরকম কিছু না। তো আমরা যাকে আজও পর্যন্ত মাত্রা বলে এসেছি, সেটা আদতে কিন্তু মাত্রা না হয়ে মাত্রা বা মাত্রীয় সমীকরণ। দেখো কাণ্ড, কিরকম বিষয়টা? বিষয়টা হচ্ছে, এই যে আমরা বলি যে বলের মাত্রা এফ, এফ এর যে মাত্রা উইদিন থার্ড ব্র্যাকেট এফ, সেটা আমরা কি বলি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বলি তো। কিন্তু বিষয়টা হচ্ছে, এইটা কিন্তু বলের মাত্রা নয়, বলের মাত্রীয় সমীকরণ। জিনিসটা বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? এবার যদি মাথায় না ঢুকলো, তাহলে এর পরের গুলো শোনো, মাথায় আপনা আপনিই ঢুকে যাবে ভালো করে। এবার যদি আমি মাত্রা বলি না, মাত্রা বলতে শুরু করি, যে মাত্রা, স্যার বলের মাত্রা কি তাহলে, বা কিভাবে লেখা যেতে পারে? দেখো, সেক্ষেত্রে আমরা বলি এফ এর মাত্রা এম এর জন্য, এম এর মাথায় যে ঘাতটা আছে সেটা, এম এর মাথায় ঘাত কত আছে? কিছু নেই, তার মানে এক আছে। অ্যাগ্রি করবে নিশ্চয়? এখানে কিছু নেই মানে এক আছে, এল এর মাথা তো কিছু নেই মানে এক আছে। আবার বলবো এফ এর মাত্রা এল এর জন্য কত বলবো? এক বলবো। অ্যাগ্রি করবে? আবার বলবো এফ এর মাত্রা টি এর জন্য, টি এর জন্য কত? টি এর জন্য হলো -2। বলো, বুঝতে পারা গেল আমি কি বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি? অর্থাৎ তোমরা আজও পর্যন্ত যেটাকে মাত্রা বলে এসেছো, কাকে বলে এসেছো মাত্রা? এই বিষয়টাকে মাত্রা বলে এসেছো, এই বিষয়টাকে। এটা আদতে মাত্রা না, এটা কিন্তু আদতে মাত্রা না, মাত্রীয় সমীকরণ। মাত্রা আমি যেটা লিখলাম, এফ এর মাত্রা এম এর জন্য এক, এফ এর মাত্রা এল এর জন্য এক, এফ এর মাত্রা টি এর জন্য -2। অর্থাৎ ঘাতটাকে বলা হয়, কোন রাশির মাত্রা বলতে বোঝায় কোন রাশির মাত্রা বলতে
ওই রাশিটি ওই রাশিটি যেসব মৌলিক রাশি দিয়ে গঠিত, এম এল টি, এরা কি, এরা প্রত্যেকে মৌলিক রাশি, কারণ এরা অন্য কারোর উপরে উপরে গঠিত, মানে নির্ভরশীল নয়। যেসব মৌলিক রাশি নিয়ে গঠিত হলো, যেসব মৌলিক রাশি নিয়ে গঠিত তাদের ঘাতকে বোঝায়, তাদের ঘাতকে বোঝায়। যারা নোটস বানাচ্ছ তারা প্যারালালি সাথে সাথে নোটস বানাতে পারো। তাদের ঘাতকে বোঝায়। কথাটা ক্লিয়ার হলো, মাথায় ঢুকলো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবার মাত্রা জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। এবার আমি যেটা করব, একটা পেজ নিয়ে নিলাম, হোয়াইট পেজ। এখানে আমি একটা জিনিস একটু লিখছি, একটু দেখো ভালো করে। আমি বলতে চাইছি মাত্রীয় বিশ্লেষণ, আমি বলতে চাইছি মাত্রীয় বিশ্লেষণ মানে, মানে হচ্ছে ওই যে লিখলাম না পরেরটাতে, ডাইমেনশনাল অ্যানালাইসিস, ওই জিনিসটা লিখতে চাইছি। ডাইমেনশনাল অ্যানালাইসিস এই জিনিসটা কি, এই জিনিসটা কি দেখো, যখনই তুমি একটা রাশির মাত্রা নির্ণয় করতে পেরে যাবে, পেরে গেলে কোনো প্রবলেম নেই। এবার যখনই একটা রাশির মাত্রা নির্ণয় করতে পেরে গেলে, সেই মাত্রাটার হেল্প নিয়ে পরে আমাদের কিন্তু অনেক কিছু কাজ হয়। সেই মাত্রাটার হেল্প নিয়ে আমাদের অনেক কিছু কাজ হয়। কিরকম কাজ হয়? প্রথমত, আমরা অনেক অজানা রাশির মাত্রা নির্ণয় করতে পারি। অজানা রাশির মাত্রা বের করতে পারি, পারি তো? জানা জিনিসগুলো দিয়ে পরে অজানা রাশির মাত্রা বের করতে পারি। 2 নাম্বার যদি আমি বলি, অজানা রাশির মাত্রা বের করতে পারি তার প্যারালালি একটা রাশির সাথে, একটা রাশির সাথে অন্য রাশির, অন্য রাশির সম্পর্ক স্থাপন করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। এটাও পারি, বলো হ্যাঁ না না। এবার তার প্যারালালি আরো অনেক কিছু পারি। 3 নাম্বার, যেমন কোনো গাণিতিক সমীকরণ ঠিক না ভুল সেটা যাচাই করতে পারি। কোনো গাণিতিক সমীকরণ বা গাণিতিক সমীকরণের সঠিকতা যাচাই করি, সঠিকতা যাচাই করি। এটাও করতে পারি ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে। সব বোঝাবো একে একে, অসুবিধা নেই। আরো অনেক কিছু, আরো নানাবিধ, আরো নানাবিধ এইসব বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি। বোঝা গেছে? এবার যদি আমরা এত কিছু জানতে পারি বা এত কিছু শিখতে পারি, এর কিন্তু কিছু লিমিটেশন রয়েছে, এর কিন্তু কিছু লিমিটেশনস রয়েছে। লিমিটেশনস মানে হচ্ছে ত্রুটি, কিছু তো ত্রুটি থাকবে, এই হচ্ছে ব্যাপার, কিছু লিমিটেশনস রয়েছে। যেমন অজানা রাশির তুমি যদি মাত্রা বের করতে চাও, সেক্ষেত্রে অজানা রাশি বাদে বাকি রাশিদের জানি, অজানা রাশি, দূর ছাই সব লিখছি, অজানা রাশি বাদে বাকি জানা রাশিদের মাত্রা জানা যায়। তাহলে তুমি ধরি না অজানা রাশি বের করতে পারবে, অজানা রাশির মাত্রা তো বের করতে পারবে না। তোমাকে অজানা একটা বিষয়ের তখনই মাত্রা বার করতে পারবে যখন ওইটা বাদ দিয়ে বাকিগুলো সব তোমাদের জানা। নাহলে তো তোমার কাছে দুটো অজানা হয়ে যাচ্ছে, দুটো অজানা হলে কি করে হবে? ঠিক ইকুয়েশন সলভের মতো, একটা ইকুয়েশনে যদি দুটো অজানা রাশি থাকে আর ইকুয়েশন আছে তোমার কাছে একটা, তুমি কি ওই একটা ইকুয়েশন দিয়ে দুটো অজানা রাশির মান বার করতে পারবে? পারবে না, কোনোদিনই পারবে না। তাহলে অজানা রাশি বাদ দিয়ে বাকি জানা রাশিদের মাত্রা জ্ঞাত থাকতে হবে, জ্ঞাত থাকা দরকার। এটা একটা চাপের বিষয়, জ্ঞাত থাকা দরকার, এটা একটা চাপের বিষয়। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি যখনই কোনো মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি থাকবে, মাত্রাহীন রাশি বা মাত্রাহীন ধ্রুবক বলতে পারো, যাদের মাত্রা নেই তাদেরকে নিয়ে প্রবলেম দেখা দেয়। বিকজ তাদের মাত্রা নেই, প্রবলেম দেখা দেবে। বিকজ তাদের মাত্রা নেই, তাদেরকে তুমি কি মনে করবে, কি ক্যালকুলেট করবে? করার কোনো উপায় নেই। আচ্ছা, এই যে ইকুয়েশন,
ইকুয়েশন নির্ণয়ের ক্ষেত্রে সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে ইউনিভার্সাল ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, যে মাত্রাগুলোর কোনো, যে এককগুলোর বা যে ধ্রুবক পদগুলোর কোনো মাত্রা নেই, তাদেরকে নিয়ে সমস্যা হয়। যেমন ধরো হাফ, 2 পাই, 1/4 পাই, ঠিক আছে, হাফ, এগুলো তুমি কি করে মাত্রা বার করবে? ঠিক আছে, সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে ইউনিভার্সাল ডাইমেনশনলেস কনস্ট্যান্ট নিয়ে সমস্যা দেখা দেয়, নিয়ে সমস্যা দেখা দেয়, সমস্যা দেখা দেয়। আচ্ছা, তুমি যে একক থেকে এককে চেঞ্জ করবে, ইউনিট চেঞ্জ করতে গেলে তোমাকে একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটের যে রিলেশন, সেই রিলেশন জানা দরকার। রিলেশনটা না জানলে তুমি বের করতে পারবে না। ব্যাস, এই বিষয়গুলো কিন্তু অনেক কিছু সমস্যা রয়েছে, আবার অনেক কিছু সুবিধা রয়েছে। এবার সুবিধার পরিমাণটাই বেশি অসুবিধার থেকে, যদিও আমার অসুবিধাটা লেখাটা বেশি হয়ে গেছে, কিন্তু তবুও সুবিধার পরিমাণটা কিন্তু বেশি, এবং তার কারণে আমরা মাত্রা বিশ্লেষণ করে থাকি, এবং এর দ্বারা আমরা অনেক কিছু জিনিস কিন্তু নির্ণয় করতে পারি। যেমন আমি তোমাদেরকে যদি বলি এক্সাম্পলের খাতিরে, ধরো এখানে আমি একটা পেজ নিয়ে নিলাম, এখানটাতে একটা আমি পেজ নিয়ে নিলাম। ধরো ধরো ডাইমেনশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করেছে, আমি এখানে একটা প্রশ্ন নিচ্ছি, তোমাকে প্রশ্ন করেছে যে চেক চেক করো যে এস ইকুয়াল টু হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি সঠিক কি না, সমীকরণটি সঠিক কি না, এইটুকুটা তোমাকে জিজ্ঞাসা করেছে। এক্ষেত্রে তোমার কাজ কি হবে? এক্ষেত্রে তোমার কাজ হবে, তুমি লেফট হ্যান্ড সাইড লিখবে, লেফট হ্যান্ড সাইডে তুমি এস এর মাত্রা বার করবে। তুমি এখানে মান বার করছো না, মাত্রা বার করছো। এস এর মাত্রা তুমি যদি নির্ণয় করো, এস এর মাত্রা কি হয়? এস মানে হচ্ছে সরণ, সরণের মাত্রা কি হয়? এল, লেন্থের মতো। এবার তুমি চলে যাবে রাইট হ্যান্ড সাইড, যেভাবে ছোটবেলায় ইকুয়েশন বানাতে। রাইট হ্যান্ড সাইডে তুমি যে যাবে, সে তোমার কাছে দুটো ইকুয়েশন আছে, মানে দুটো রাশি আছে, একটা হচ্ছে ইউটি, একটা হচ্ছে হাফ এটি স্কোয়ার। এবার এই দুটোর মধ্যে যোগ হয়েছে, তাহলে যোগ যদি হয়েছে, তাহলে আমি একথা শিওর, যোগ কখন হয়? দুটো সমজাতীয় রাশির মধ্যে হয়। তাহলে এরা সমজাতীয় রাশি, একই ধরনের রাশি, সমজাতীয় রাশি, হ্যাঁ কি না বলো? তুমি কখনো যোগ করলে দৈর্ঘ্যের সাথে কি ভরের যোগ করবে? দৈর্ঘ্যযুক্ত ভর হয়? কোনোদিনই না। তুমি দৈর্ঘ্যের সাথে অবশ্যই দৈর্ঘ্য যোগ করবে, দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যোগ করবে, ভরের সাথে ভর যোগ করবে। তাহলে যদি আমি ইউটির সাথে হাফ এটি স্কোয়ার যোগ করেছি, ইট মিনস দ্যাট যে ইউটি আর হাফ এটি স্কোয়ার এরা কিন্তু হলো একই জাতীয় রাশি। হ্যাঁ না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? আমি একটু জল খেয়ে নিই। তাহলে ইউটি আর হাফ এটি স্কোয়ার দুটো কিন্তু একই জাতীয় রাশি। আমি কোনো একটার মাত্রা বার করবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। কোনো একটার মাত্রা বার করব, ধরো ইউটির মাত্রা বার করছি, ইউটি উইদিন থার্ড ব্র্যাকেট, কি করব? বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তারপর হচ্ছে টি এর মাত্রা, তার মানে হচ্ছে টি। এই টি ইনভার্স আর টি এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে এল। তাহলে তোমাদের কাছে যেটা থাকলো, লেফট হ্যান্ড সাইডের মাত্রাও এল, রাইট হ্যান্ড সাইডের মাত্রাও এল। এবার যদি দুটো মাত্রা সেম হয়ে যায়, তাহলে আমরা বলবো হ্যাঁ সমীকরণটি সঠিক, হ্যাঁ সমীকরণটি সঠিক। যদিও তোমাদের এই ধরনের প্রশ্ন দেবে না, কিন্তু তাও জেনে রাখা দরকার, কারণ বাইরের পরীক্ষাগুলো তো দিতে পারে, বা বাইরের পরীক্ষাগুলোতে এর ইউজ আছে। হয়তো ডিরেক্ট এইভাবে দেবে না, কোনোদিনই না, কিন্তু বাইরের পরীক্ষাগুলোতে এর ইউটিলাইজ পাবে, কাজে লাগবে, তাই শিখিয়ে দিলাম। যেহেতু আমি জয়েন্টের ফয়েন্টের কোশ্চেন তো করাবোই প্যারালালি, তখন আমার এমনিই কাজে লাগবে। 2 নাম্বার আমি যদি তোমাদের বলি, যে ধরো একটা অজানা ধ্রুবকের মাত্রা তোমরা বার করবে। ধরো তোমাকে ইকুয়েশন দিয়ে দিল, এফ সমান হচ্ছে জি m1 m2 আপন r স্কোয়ার। এখানে বলেছে ফাইন্ড ডাইমেনশন অফ জি। জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, নিউটনের যেটা মহাকর্ষীয় সূত্র, সেই মহাকর্ষীয় সূত্রের এটা হচ্ছে ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এর মান তো পরিবর্তিত হয় না, এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট মানে
জলে, স্থলে, পৃথিবীতে, চাঁদে, সর্বত্র জি এর মানটা ধ্রুবক। জি এর মানটা কারা কারা জানো সেটা একটু কমেন্ট করো তো, আমিও দেখতে চাই। জি এর মানটা যারা যারা জানো তারা কমেন্ট করো, ঠিক আছে? বেশ। তো জি এর যদি আমাকে মাত্রা বের করতে হয়, জি কে আমি করবো একা, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। বলো হ্যাঁ না না? একা তো করে দিলাম, আর কোনো সমস্যা নেই। এবার যদি একা করে দিলাম কোনো সমস্যা নেই, তাহলে জি এর আমরা যে মাত্রা বার করবো উইদিন থার্ড ব্র্যাকেট জি, তাহলে আমরা এটা লিখতে পারি উইদিন থার্ড ব্র্যাকেট এফ ইন্টু উইদিন থার্ড ব্র্যাকেট আর স্কোয়ার ডিভাইডেড বাই উইদিন থার্ড ব্র্যাকেট m1 ইন্টু m2। হ্যাঁ না না? এবার ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তার সাথে একটা লেন্থের স্কোয়ার মানে এল স্কোয়ার ডিভাইডেড বাই দুটো মাসের গুণফল মানে হচ্ছে এম স্কোয়ার। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। হেয়ার ইজ দ্য ডাইমেনশন অফ জি। এটা হলো জি এর মাত্রা। বলো ঠিক আছে? কোনো আপত্তি, কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে এই সবগুলো দিয়ে পরে আমরা কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিস করতে পারি, এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা ইউটিলাইজেশন তো রয়েইছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে হ্যাঁ ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে পরে আমরা এই ধরনের কাজকর্মগুলো করতে পারি। এটা বলো, এটা বলো, যেটা বলো না কেন। ক্লিয়ার হয়েছে? মোটামুটি এই লেভেলেরই তোমাদের থাকে ক্লাস 11। আর তারপরে যখন আমরা আরো প্রবলেম করবো না, আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি যেটা পড়াচ্ছি সেটা আলটিমেট পড়ানো, এরপরে তোমাদেরকে আর কিছু পড়তে হবে না একটা জিনিস বাদ দিয়ে। আমাকে প্রমিস করো তোমরা কি করবে? এই ভিডিওর এক্ষুনি যারা এতদূর পর্যন্ত দেখেছো তারা এক্ষুনি গিয়ে পরে কমেন্ট করবে যে স্যার প্রমিস করছি আমরা টেক্সট বুক পড়বো, টেক্সট বুক পড়বো। এটা আমি আপনাকে কথা দিচ্ছি। ব্যাস, বাকিটা দেখে নেওয়ার দায়িত্ব আমার। যার কাছে যা বই আছে, ছায়া, মায়া, রায়মার্টিন, বিচিত্রা টিচিত্রা যা কিছু রয়েছে, যা বই, যা বই, যার কাছে যা বই আছে সেই বইটা থরলি টেক্সট বুকটা আমরা কিন্তু পড়বো, কথা দিলাম স্যার। বাকি নাম্বার কি করে না উঠছে সেটা দেখার দায়িত্ব আমার, অন্তত ফিজিক্সে। কেমিস্ট্রিতে তোমাদের তুষার স্যার আছেন, অসুবিধা নেই। তো ফিজিক্সে কি করে নাম্বার উঠছে না ফার্স্ট সেমিস্টারে, যেটার পরীক্ষা মোটামুটি তোমাদের হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সেপ্টেম্বরের ফার্স্ট উইক, সেপ্টেম্বর ফার্স্ট উইক মোটামুটি এটা হচ্ছে পরীক্ষা তোমাদের। বলো কথা দিচ্ছ? রাজি আছো? চলো, রাজি যদি আছো তাহলে এর পরের ব্যাপারটা দেখা যাক। দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এখানে, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স। সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স, ফিগার্স, হ্যাঁ, সিগনিফিক্যান্ট ফিগার্স কিরকম গুরুত্বপূর্ণ? যখনই তুমি কিছু মেজারমেন্ট করো, অর্থাৎ পরিমাপ করো, আমরা তো পরিমাপ নিয়ে পড়াশোনা করছি এখানে, তো তুমি কিছু একটা পরিমাপ করলে, যেমন এখানে পরিমাপ করেছে, কি করেছে? 4.0123। দশমিকের পরে যত ঘর তুমি বলবে তত কিন্তু তোমার কি বলবো, তত কিন্তু তোমার ওই ইয়েগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটাকে বাংলাতে বলা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। এই তাৎপর্যপূর্ণ সংখ্যার পরিমাণ কিন্তু কমে যাবে। যেমন 4.0টা সম্পর্কে তুমি যতটা বেশি ওয়াকিবহল, কিংবা বলতে পারো জিরোটা সম্পর্কে তুমি যত বেশি অ্যাসিওর, 1 2 3 নিয়ে তত তুমি কিন্তু অ্যাসিওর হবে না। যত তুমি দশমিকের পরে রাইট সাইডে চলে যাবে তত কিন্তু তোমার সিগনিফিকেন্সি বা সিগনিফিকেন্স তাৎপর্যতা কমে যাবে। ক্লিয়ার হলো কি হলো না, মাথায় ঢুকলো কি ঢুকলো না? তবে হ্যাঁ একটা কথা, এটা কথাটাও সত্যি, এই কথাটাও সত্য যে দশমিকের পরে যত বেশি ডিজিট তোমার এখানে দেওয়া থাকবে তত তুমি বিষয়টাকে নিয়ে সিরিয়াস, বা তত কিন্তু তোমার মেজারমেন্টটা ভালো। একজন বলল যে স্যার এই স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে 4.2 সেন্টিমিটার, একজন বলল যে স্যার এর হচ্ছে 4.212 সেন্টিমিটার। কারটা বেশি অ্যাকুরেট বা কারটার উপরে তুমি বেশি ভরসা করবে, তুমি নিজেই বলো। কথাটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তুমি নিজেও কিন্তু বেশি ভরসা করবে, এই যে 4.212 এই যে মেপেছে, তুমি বলবো আরে বাপরে দশমিকের পরে এত ঘর অব্দি গেছে, তার মানে এর যে পরিমাপটা, সেই পরিমাপটার অ্যাকিউরেসি তত বেশি, যেটাকে বাংলাতে বলা হয় সঠিকতা। সঠিক হবার যে প্রবাবিলিটি, সম্ভাবনা, সেটা কিন্তু এর অনেক অনেকটা বেশি, অনেকটা বেশি। এর সেখানে হচ্ছে স্যার 4.2 মেপেছি, এর থেকে বেশি আমি মাপতে পারিনি। অর্থাৎ দশমিকের পরে তুমি যত বেশি ঘর যেতে পারবে তত কিন্তু তুমি সিগনিফিকেন্ট
নাম্বারস বেশি পাবে। এবার এর কিছু রুলস রয়েছে, দেখো একটু বলি, ভালো করে শোনো। এর কিছু রুলস রয়েছে, অর্থাৎ কোন ডিজিটটাকে আমি সিগনিফিক্যান্ট বলবো, কোন ডিজিটটাকে আমি সিগনিফিক্যান্ট বলবো না, এর কিন্তু কিছু রুল রয়েছে। তো সেই রুলগুলো ভীষণ ইজি। দেখো হ্যাঁ, 5-6টাতে তোমাদেরকে জিনিসটা আমি সাল্টে দিচ্ছি, বিষয়টা একটু দেখো ভালো করে। প্রথম রুল যেটা বুঝছাই, প্রথম রুল যেটা সেটা হচ্ছে কি, নন জিরো, মানে যারা জিরো নয় ডিজিটস, সেসব অঙ্ক যারা নন জিরো তারা সিগনিফিক্যান্ট ফিগার, তাদেরকে তুমি সিগনিফিক্যান্ট ধরবে। সিগনিফিক্যান্ট ফিগারস আমি এসএফ দিয়ে চিহ্নিত করছি। 2 নাম্বার হচ্ছে ডিজিটস, সংখ্যাগুলো বিটুইন, এটা বিটুইন শর্ট ফর্ম, টু নন জিরো, টু নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, আর সিগনিফিক্যান্ট। একেবারে বেসিক ইংরেজি, আশা করছি তোমাদের কোনো প্রবলেম নেই। বা সিগনিফিক্যান্টটাকে আমি শর্ট ফর্মে লিখতে পারি, যেহেতু শর্ট ফর্মে লিখছি, আর এসএফ। বোঝা গেল? মানে ধরো 2 আছে, 3 আছে, তার মাঝে যদি কোনো কারণবশত 2 থেকে যায়, সরি 0 থেকে যায়, সেই জিরোটাকেও আমরা কিন্তু সিগনিফিক্যান্ট হিসাবে চর্চা করব। অবশ্যই দুটো নন জিরোর মাঝে জিরো থাকুক, ক্ষতি নেই, তাকে আমরা সিগনিফিক্যান্ট বলেই ধরবো। যেমন এখানে এই যে এক্সাম্পলটাই নিয়েছি আমি, সেই এক্সাম্পলটা তোমরা যদি লক্ষ্য করো, তাহলে এখানে হলো 4, এটাও সিগনিফিক্যান্ট, 3, এটাও সিগনিফিক্যান্ট, দুটোই কিন্তু নন জিরো। তার মাঝে যাই থাকুক আমাকে দেখার দরকার নেই, তারাও সিগনিফিক্যান্ট। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে এই একটা 4, একটা 0, একটা 1, একটা 2, একটা 3, মোট হয়ে গেল আমাদের কাছে এখানে 4টা, এখানে একটা, 5টা সিগনিফিক্যান্ট ফিগার রয়েছে। বলো হ্যাঁ না না, মাথায় ঢুকলো কি ঢুকলো না? ক্লিয়ার আছে? এই দুটো জিনিস আমি বললাম। এবার জিরোদের সম্পর্কে কিছু চর্চা আছে, সেই চর্চাটা একটু আলাদাভাবে আমাদেরকে করতে হবে। জিরোকে নিয়ে কিছু একটা আলাদা চর্চা আছে, ভালো করে দেখো। যদি তোমার হয় মানে জিরো বিফোর, কার আগে? বিফোর ডেসিমেল, দশমিকের আগে যদি তোমার কাছে, দশমিকের আগে যদি তোমার কাছে জিরো থাকে, তাহলে তাদেরকে নন সিগনিফিক্যান্ট হিসেবে ধরা হয়, নন সিগনিফিক্যান্ট। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এক্সাম্পল দিচ্ছি, ধরো ধরো 0.0021, এটাকে আমরা বলবো কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? কেবলমাত্র দুটো। 1 নাম্বারটা হচ্ছে আমাদের এই 2, আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের এই 1। কথাটা বুঝতে পারা গেল? মাথায় ঢুকলো? তাহলে এখানে আমরা বলবো 2SF, 2SF। হলো, ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো? এবার এই পেজটাকে আমি কপি করে নিতে পারি, এবং কপি করে নিয়েই আমি কিন্তু এটাকে ডিলিট করতে পারি। হুম 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 হুম। চলো, সবকিছু পরিষ্কার, ঝা চকচকে হয়ে গেছে একদম, কোনো প্রবলেম নেই। এটারও একটা ভালো কালার নিয়ে নিই, ভালো লাগবে দেখতে। আর এটা করে দিয়ে এইভাবে বক্স, দেখতে ভালো লাগছে। চলো, এবার রুল নাম্বার হচ্ছে আমাদের কাছে 4। 4 নাম্বার রুল কি বলছে? 4 নাম্বার রুল আমাদের কাছে এটা বলছে যে দশমিকের আগে শূন্য তো বুঝলাম, দশমিকের পরে যদি জিরো হয়, ওকে। এর দুটো রুল আছে, এর আন্ডারে দুটো রুল আছে। তাহলে আমাদের কাজ হয়ে যাবে যে জিরো আফটার ডেসিমেল, এটা দুটো গল্প হতে পারে। আফটার ডেসিমেল, দশমিকের পরে জিরো হওয়ার দুটো গল্প হতে পারে। একটা গল্প এটাই বললাম, কি হতে পারে, যে দশমিকের আগে নন জিরো আছে। দশমিকের পরে যেমন জিরো আছে, তেমনি দশমিকের আগে কিন্তু নন জিরো আছে। মানে মানেটা একটু পরে বলছি, আগে এটা লিখে নিই। জিরো আফটার ডেসিমেল, এটা এর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এর ইয়ের আগে কোনো দশমিক নেই। ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে, অবশ্য এটা তো দুটোতেই সিগনিফিক্যান্ট হয়, অসুবিধা কিছু নেই। আমি এক্সাম্পলটা নিয়ে নিই, এটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এ রে, কি হয়ে গেল? कैसे क्या हो गए देखते देखते, सोचता था वो कितने वो मासूम है, कैसे क्या हो गए দেখতে দেখতে। আর তো হচ্ছে না এটা, হায় রে, পোড়া কপাল আমার। ঠিক আছে, चलो भाई, ये भी सही है, सह लेंगे थोड़ा सा। ভাই এটা মুছছে না, ইয়ে হচ্ছে,
হ্যাঁ এবার ঠিক আছে, চলো। হুম, ওইখানে আমরা 3 অবধি গেছিলাম, এখানে আমরা 4 করছি। এবার করছি যে জিরোস আফটার ডেসিমেল, আফটার ডেসিমেল, ডেসিমেলের পরে যদি আমাদের জিরো হয় তাহলে তাকে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার ধরবো। যেমন 0.000207, এটা যদি আমি বলি তাহলে আমরা কিন্তু এটা একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ মানে এইটা না, তোমাকে ওই জন্য আমি দুটো স্টেপ করছিলাম একটু আগেও। দশমিকের পরে যদি শূন্য হয় কিন্তু যদি তার আগে শূন্য থাকে তাহলে তারা কিন্তু সিগনিফিক্যান্ট নয়। এটা একটু ক্লিয়ার হতে হবে। জিরোস আফটার ডেসিমেল, বাট বাট নো নন জিরো, নো নন জিরো ডিজিট বিফোর ডেসিমেল, এটাও লিখে রাখো। বিফোর ডেসিমেল, ডেসিমেলের পূর্বে মানে আগে কোনো নন জিরো ডিজিট নেই, আছে কি? নন জিরো আছে কেউ? না, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, তিনটে জিরো আছে, তাহলে তারা কিন্তু নন সিগনিফিক্যান্ট। এই দুটো শূন্যকে তুমি সিগনিফিক্যান্ট বলতে পারো না, আমার কথাটা পরিষ্কার হলো? এই দুটো জিরোকে, এইটাকে আর এইটাকে তুমি কিন্তু সিগনিফিক্যান্ট বলতে পারো না, বিকজ দশমিকের পূর্বে জিরো আছে, নন জিরো কেউ নেই, তাই এরা নন সিগনিফিক্যান্ট। তাহলে তোমার কাছে এখানে সিগনিফিক্যান্ট হবে 2, 0 আর 7, অর্থাৎ তিনটে এসে হবে। বলো ক্লিয়ার হলো? কিন্তু এই একই গল্পটাই যদি হয়, সেম সেম সবকিছু সবকিছু সেম, বাট হ্যাভ নন জিরো ডিজিট, হ্যাভ নন জিরো ডিজিট, অর্থাৎ নন জিরো ডিজিট আছে বিফোর ডেসিমেল, বিফোর ডেসিমেল যদি এমনি হয়ে যায়, যদি এমনি হয়ে যায় মানে 2.000217, এটা যদি হয়ে যায় তাহলে এখানে আমরা বলবো এটা প্রত্যেকে সিগনিফিক্যান্ট। প্রথম কথা তো একটা রুল এমনি হচ্ছে, এটা নন জিরো এটা নন জিরো, তার মধ্যে যা আছে আছে, আমার দেখার দরকার নেই, হয়ে মরুক গিয়ে। তাহলে হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, এখানে এমনি ছটা এসএফ হচ্ছে, তুমি ওইদিকে দেখো। আচ্ছা তুমি 2.002170 এটাই যদি দেখতে তাতেও হতো, কিন্তু একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা, তাহলে এখানে সাতটা এসএফ কিন্তু তোমার হয়ে যেত, বিকজ দশমিকের পূর্বে একটা নন জিরো আছে হুইচ ইজ 2। বলো ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে? যদি ক্লিয়ার হলো তাহলে আরো দুটো রুল কিন্তু এর প্যারালালি আছে এর সাথেই, ওটার জন্য আলাদাই একটা বানাবো, বানিয়ে দিচ্ছি, কি আছে আমার কি এখানে, 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 এখানে তো সুন্দর হয়ে যাচ্ছে এটা, ওটাতেই হতে চায় না, ঠিক আছে চলো सह लेंगे थोड़ा सा, क्या फर्क है। সিগনিফিক্যান্ট ফিগার্স, চলো কি বলছে এটাতে, এটাতে যেটা বলছে, হুম এটা ঠিক আছে। এখানে যেটা বলছে 5 নাম্বার হলো 6 নাম্বার যে ব্যাপারটা আর 7 নাম্বার যে ব্যাপারটা, যদি তোমার 10 টু দি পাওয়ার সামথিং কোনো একটা অর্ডারে থাকে, 10 টু দি পাওয়ার সামথিং কিচ্ছু ভি একটা অর্ডারে থাকলো, তাকে বলা হয় জিরো সিগনিফিক্যান্ট ফিগার। তার কোনো সিগনিফিক্যান্ট ফিগার্স নেই, তার সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু শূন্য। আর যদি তোমার কাছে কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট থাকে যাদের মান পরিবর্তন হয় না, ইউনিভার্সাল কনস্ট্যান্টস, যেমন একটু আগে তোমরা দেখলে লাইক জি, লাইক আর, লাইক লাইক অ্যাভোগাড্রো সংখ্যা, বোলসম্যান কনস্ট্যান্ট, যেটাই থাকুক না কেন তাদের কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার্স কটা, অসীম সংখ্যক থাকে, অসীম সংখ্যক থাকে। বলো ক্লিয়ার আছে কি হয়নি? মাথায় ঢুকলো কি ঢুকলো না? আরেকটা জিনিস মেনে রাখো, মানে জেনে রেখো, মেনে রেখো, 8 নাম্বার, যখন তুমি ইউনিট চেঞ্জ করবে না, একটা ইউনিট থেকে অন্য ইউনিটে যাবে, তখন কোনোদিনই এসএফ চেঞ্জ করবে না, এসএফ চেঞ্জ করবে না, এসএফ জানা একই থাকে। একটা এক্সাম্পল দিলে ভালো করে বোঝা যাবে। যেমন তোমাকে যদি আমি এক্সাম্পল দিই যে 2.0 কিলোমিটার সমান অপশন এ 2000 মিটার, অপশন বি 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার, অপশন সি 2000.0 মিটার, আর অপশন ডি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। তুমি বলবে যে স্যার সবই ঠিক, মাথা আমার ঘুরিয়ে গেল, কিচ্ছু করবার নেই আর, কিন্তু না, মাথা ঘোরাবার কোনো দরকার নেই।
ওয়েলকাম টু ফিজিক্স। এটা হচ্ছে বিষয়। এইখানে আমার প্রশ্নে কটা সিগনিফিক্যান্ট ফিগার ছিল? দুটো। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 0। দশমিকের পরে এবং দশমিকের আগে একটা নন জিরো আছে, তাই এটা দুটো সিগনিফিক্যান্ট ফিগার। আমি যে চেঞ্জ করব কিলোমিটার থেকে মিটার, এই কথাটা আমাকে অ্যাসিওর হতে হবে যে আমার জন্য দুটো সিগনিফিক্যান্ট ফিগার থাকে। লেটস চেক। যদি এটাতে দেখি আমি সিগনিফিক্যান্ট ফিগার কটা, একটা কেবল। আচ্ছা, এটা বলা হলো না, না এটা বলা হলো না। এমনি যদি গোটা সংখ্যা থাকে এবং তারপরে যদি শূন্য থাকে এইভাবে 1000 2000, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটাই সিগনিফিক্যান্ট ফিগার থাকে, এই জিরোগুলো কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নয়। ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা বলতে ভুলে গেলাম। এটা বলতে ভুলে গেলাম। 9 নম্বর দিয়ে লিখে দিচ্ছি। 2000 এখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, তাহলে জিরো যারা দশমিকের পূর্বে, দশমিকের পূর্বে জিরো কিন্তু দশমিকের পরে কেউ নেই, তারা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নয়। তারা সিগনিফিক্যান্ট ফিগার নয়, এরা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নয়। এটা একটু পয়েন্ট হিসাবে মনে রাখবে, এরা নয়, এই তিনটে, এটা একমাত্র সিগনিফিক্যান্ট ফিগার। ক্লিয়ার আছে? মাথায় ঢুকলো? চলো নেক্সট কি বলছে। এখানে যদি দেখি, এইটাতে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার এ হচ্ছে 2, এ হচ্ছে 0, 10 টু দি পাওয়ার কিছু থাকলে তার সিগনিফিক্যান্ট ফিগার আমরা 0 মনে করি। তাহলে এই হচ্ছে আমাদের দুটো সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, চলো এটার ক্ষেত্রে দেখো, এই হচ্ছে 2, এ হচ্ছে দশমিকের পরে 0, তাই দুটো সিগনিফিক্যান্ট ফিগার, তার মাঝে যাই থাকুক তারাও সিগনিফিক্যান্ট। তাহলে 3 2 5, এখানে হচ্ছে 5টা সিগনিফিক্যান্ট ফিগার। আর লাস্ট এটা, এখানে হচ্ছে তোমার 2, একটাই সিগনিফিক্যান্ট ফিগার, 10 টু দি পাওয়ার 3 এর কোনো সিগনিফিক্যান্ট ফিগার নয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? আশা করি এটা আর বলে দিতে হবে না। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, হাইলাইট টাইপের কিছু এখানে করার নেই, না বন্দোবস্ত কিছু করার নেই। না, সেরকম তো কোনো বন্দোবস্ত করার নেই। একটা জিনিস করা যেতে পারে। হুম, না, কাজের না, চলো বাদ দাও। এই তুই পালা, পালিয়ে যা। চলো পালিয়ে গেছে। চলো, আমাদের তাহলে সঠিক উত্তরটা কি দাঁড়ালো? আমাদের সঠিক উত্তরটা দাঁড়ালো, উত্তরটা এটা হলো অপশন নাম্বার বি। আমাদের অপশন উত্তরটা হলো অপশন নাম্বার বি। বলো, ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো সিগনিফিক্যান্ট ফিগার? শর্টেড আছে পুরো। ওকে, চলো এরপর হচ্ছে রাউন্ডিং অফ, অর্ডার অফ ম্যাগনিটিউড, এরর ডিটেকশন। তিনটা বিষয় আছে, তিনটা বিষয় আমরা ঝা চকচকে করে করে নেবো পটপট করে। দেখো, রাউন্ডিং অফ এর গল্পটা খুবই সামান্য, খুবই সামান্য, কিছুই নেই গল্পটাতে। বলে দিই একটু। রাউন্ডিং অফ এর যে বিষয়টা, সেটা হচ্ছে লাইক এই টাইপের। হুম 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 আজকে আমার খুব গান গান পাচ্ছে। যাই হোক, রাউন্ডিং অফ এর যে বিষয়টা সেটা একটু বলে দিই। যতদূর অবধি তোমাকে রাউন্ডিং অফ করতে বলেছে, কি লিখবো তাহলে আমরা? যত দূর অবধি রাউন্ডিং অফ করতে বলেছে নাকি? তোমাকে লিখবে যে দশমিকের পর যত ডিজিট অবধি, যত ডিজিট অবধি রাউন্ডিং অফ করতে বলেছে, রাউন্ডিং অফ করতে বলেছে, হলো তার পরের ডিজিট, তার তার পরের ডিজিট। দেখো কি কি হতে পারে। কেস নাম্বার 1, যদি মোর দেন 5 হয়, তাহলে কি করবে? আগের ডিজিটের সাথে অ্যাড করবে 1, এককে কি করবে? অ্যাড করবে, মনে রাখবে। যদি তার পরের ডিজিটটা হয় লেস দেন 5, তাহলে সর্বদা কি করবে? নো চেঞ্জ, কোনো পরিবর্তন করবে না, নো চেঞ্জ। ক্লিয়ার আছে? শর্টেড আছে। এবং হচ্ছে লাস্টে যেটা হিরো, হিরোটা কি? হিরোটা হচ্ছে আমাদের, সেটা হয়ে গেল 3 নাম্বার। 3 নাম্বার কেসটা কি? যদি ইকুয়াল টু 0 থাকে, তখন তুমি চোখ দেবে 5 এর পরের ডিজিট, 5 এর এর পরের ডিজিট এর দিকে তাকাবে। সরি 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 সরি, পরের না, আগের ডিজিট। 5 এর আগের ডিজিট এর দিকে তাকাবে। বেশ, 5-এর পরের ডিজিটের দিকে তুমি তাকালে। যদি সেটা অড হয় তাহলে আলাদা গল্প, যদি সেটা ইভেন হয় তাহলে আলাদা গল্প। যদি সেটা অড হয় তাহলে তুমি বলবে অ্যাড 1, যদি সেটা ইভেন হয় তাহলে বলবে আবারও নো চেঞ্জ। স্যার সব বুঝলাম, একটু এক্সাম্পল দিন, নাহলে মাথার উপর দিয়ে যাবে। চলো ভাই, এক্সাম্পল নিয়ে নি একটা।
एग्जाम्पल नहीं नहीं একটা एग्जाम्पल आजा भाई, आजा भाई, आजा 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 भाई, आजा आजा। चलो তোমাকে বলেছে দশমিকের পর 2 ঘর অবধি আসন্ন মান নির্ণয় করো বা রাউন্ডিং অফ করো, রাউন্ডিং অফ করো বলে দিয়েছে দশমিকের পর 2 ঘর। তো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে তোমাদের? 2.328 এটা বললো। এটাকে কি চেঞ্জ করবে? তুমি দেখবে দশমিকের পরে 2 ঘর আমি দেখব, এটা হচ্ছে ফার্স্ট ঘর, দশমিকের পরে এটা হচ্ছে সেকেন্ড ঘর। এর পরেরটা এর পরের যে ডিজিটটা সেটা হচ্ছে 8 হুইচ ইজ মোর দ্যান 5। তাহলে আগের ডিজিটটার সাথে 1 যোগ করব, অ্যাড 1, তাহলে করবো 2.33। মাথায় ঢুকলো? ক্লিয়ার আছে? চলো, যদি ক্লিয়ার আছে তাহলে সেকেন্ড এক্সাম্পলটা ধরা যাক। সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পলে হতে পারে 2.323। দশমিকের পর 2 ঘর অবধি যদি আমি করি এটাকে রাউন্ডিং অফ, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজিট, এটা সেকেন্ড ডিজিট। থার্ড ডিজিট যে আছে সেই থার্ড ডিজিট কিন্তু লেস দেন 5, 5 থেকে ছোট। তাহলে আমাদের কাছে এটা হয়ে যাবে 2.32। নো চেঞ্জ, চেঞ্জ হবে না। এবার আছে আরো দুটো কেস, চটপট করে নিই। 3 নাম্বার কেসটা হচ্ছে যে যদি 2.325ই থেকে গেল, তাহলে আমাদের কাছে প্রথম প্রশ্ন থাকবে যে 5-এর আগের ডিজিটটাকে আমি দেখবো। 5-এর যে আগের ডিজিট সে হচ্ছে 2, 2 মানে হচ্ছে ইভেন, বলো 2 মানে হচ্ছে আমাদের ইভেন, 2 মানে হলো আমাদের ইভেন। চলো ঠিক আছে, ইভেন যদি হয় তাহলে নো চেঞ্জ 2.32। আর যদি এরই একটা ব্রাঞ্চ 4 নাম্বার 2.335 থাকতো, তাহলে সেটাই চেঞ্জ হয়ে 5-এর যে আগের ডিজিটটা সেটা হয়ে যেত অড, অড মানে আমি 1 যোগ করবো 2.34। চলো ক্লিয়ার আছে সমস্ত জিনিসটা? পুরো জিনিসটা সর্টেড আছে? চলো বুঝতে পারা গেল রাউন্ডিং অফ, কোনো প্রবলেম নেই। এবার এর রিলেটেড না আরেকটা জিনিস দরকার পড়ে। দেখো এখানে একটা হোয়াইট পেজ নিয়ে নিলাম। যদি তুমি যোগ বিয়োগ করো একটা আলাদা গল্প হয়, যদি তুমি গুণ ভাগ করো তাহলে একটা অন্য গল্প হয়। এবার আমরা ডার্ক কালার গুলো একটু ইউজ করতে পারবো যদি তুমি কি করো, যোগ বিয়োগ করো। দাঁড়াও, তার আগে এখানটাতে আমি একটা কাজ করি, একটা দাগ নিয়ে নিই, তাহলে হয়ে গেল ক্লিয়ার আমাদের। এত দূর নিলেই হবে, কোনো অসুবিধা নেই। এর কালারটা একটু চেঞ্জ করি, দুধ চাই। ও এইটাকে আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না? না দূর বাবা, ঠিক আছে চেঞ্জ করা যাবে না তো যাবে না, রাইট ক্লিক করেও যাবে না, না মেবি যাবে না। আর যাবে না, ঠিক আছে কোনো ব্যাপার না, सह लेंगे थोड़ा सा, कोई परवाह नहीं। চলো বাদ দাও। এখানে হচ্ছে আমাদের ক্ষেত্রে যোগ বিয়োগের গল্প, যোগ বিয়োগ। এখানটাতে আমাদের হচ্ছে গুণ ভাগ, গুণ ভাগ, গুণ ভাগ। দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে যে রেজাল্টটা পাবে, যে রেজাল্টটা বেরোবে মানে যোগফল কিংবা বিয়োগফল, সেই যোগফল বা বিয়োগফল সর্বদা যে সংখ্যাগুলো দিয়ে তুমি যোগ করছো বা যে সংখ্যাগুলো দিয়ে তুমি বিয়োগটা করছো সেই সংখ্যাগুলোর মধ্যে যার লিস্ট মানে সব থেকে কম ডিজিটস আফটার ডেসিমেল রয়েছে, ডিজিটস আফটার ডেসিমেল, ডেসিমেল মানে দশমিক, আফটার ডেসিমেল রয়েছে। একটু ইংরেজিতে বলছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই আর পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। দশমিকের পরে যে ডিজিটগুলো কম রয়েছে, যার ডিজিট সব থেকে কম, বিয়োগফলটা বা যোগফলটা তাকে ফলো করবে। আমি একটা এক্সাম্পল নিই, নাহলে মাথায় ঢুকবে না। ধরো 2.3 আর 2.45 এই দুটোর যোগ করতে বলছে, তুমি যোগ করলে 3+5, এটা এটা, কিন্তু এটা তোমার উত্তর হবে না। দেখো তুমি যদি লক্ষ্য করো দশমিকের পরে এর ক ঘর আছে? না স্যার 1 ঘর আছে। এর দশমিকের পরে ক ঘর আছে? না স্যার 2 ঘর আছে। কার সব থেকে কম আছে? স্যার এর আছে। এর কত আছে? দশমিকের পরে একটা ঘর। তাহলে যে বিয়োগফলটা বা যোগফলটা তুমি পাবে
সেটাও যেন দশমিকের পরে একটি মাত্র ঘর থাকে। আর এটা করার টাইমে অবশ্যই তাকে রাউন্ডিং অফ করবে, এটা করার টাইমে তাকে অবশ্যই রাউন্ডিং অফ করবে। পয়েন্ট টু বি নোটেড, ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি এখানে করব 4 এক ঘর নিতে পারবো। এবার সেই এক ঘরের পরের ডিজিটটা কি 5। আরে বাপরে, 5-এর তাহলে আগের ডিজিটটা দেখবো কে আছে, অড। অড মানে এক যোগ করবো, আমার উত্তরটা হবে 4.8। এটা আমার উত্তর। বলো শর্টেড না শর্টেড না? যদি এটাই আমি বিয়োগ করতাম যে 2.45 থেকে বিয়োগ করতে হবে 2.3, তাহলে বিয়োগ ফলটা আসতো আমার কাছে 5.10। এবার যদি এটাই বিয়োগফলটা আমার হয় যে 0.15, তাহলে দশমিকের পরে এক ঘর নেব। দুর্ভাগ্যবশত আবারও চলে এলো 5। 5-এর আগের ডিজিট অড, অড হলে আমাদের এক ঘর বেড়ে যাবে। 0.2 হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু সঠিক উত্তর নয়। বলো শর্টেড আছে কি নেই? মাথায় ঢুকলো কি ঢুকলো না? ক্লিয়ার আছে, শর্টেড আছে, পুরো ঝা চকচকে পরিষ্কার। এবার গুণ ভাগের ক্ষেত্রে যে বিষয়টা হয়, গুণ ভাগের ক্ষেত্রে গুণ ভাগেরটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে রেজাল্টটা তুমি পাবে সেই রেজাল্টটা তে মেনটেন হবে লিস্ট, মানে সব থেকে কম সিগনিফিক্যান্ট ফিগার যার আছে সেই লিস্ট সিগনিফিক্যান্ট ফিগারটা ফলো হবে। ধরে নিচ্ছি আমি 1.2 আর 1.411 এটা ধরছি। তো যদি আমি করি এই দুটোর গুণ, আমি গুণ করতে পারি, অসুবিধা নেই। আমি একটু ক্যালকুলেটর দেখেই চেক করে নিচ্ছি যাতে আমি চটপট করতে পারি। আমার তো আর এখানে গুণটা শেখানটা মূল কথাটা নয়, তোমাদেরকে যাতে এটা বিষয়টা আমি বোঝাতে পারি। 1.2 ইন্টু 1.411, 1.2 1.411, তাহলে এটার উত্তরটা আসছে 1.6932, 1.6932। এবার বিষয়টা হচ্ছে এর সিগনিফিক্যান্ট ফিগার কটা? এর সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে কিন্তু বাবা দুটো। ঠিক, এর সিগনিফিক্যান্ট ফিগার কটা স্যার? 4টে। কাকে ফলো করবে স্যার? দুটোকে। দুটো মানে হচ্ছে 1 হয়ে গেছে আর 6 হয়ে গেছে। তার পরের ডিজিটকে 9, যেটা 5-এর চেয়ে বড়, মোর দেন 5। তাহলে স্যার কি করতে হবে? এই যে 6টা, সেই 6টা করতে হবে 7। উত্তরটা আমার 1.7। এটা আমার উত্তর না, এটা আমার উত্তর। বলো ক্লিয়ার হলো কি হলো না? ভাগদার দেখাচ্ছি না, বাজে একটা ব্যাপার হয়ে যাবে, নাহলে দেখালেও হয়। 1.411 ডিভাইডেড বাই 1.2, যদিও ক্যালকুলেটারে করছি, প্রবলেম কিছু না। 1.411 ডিভাইডেড বাই 1.2। এবার এর যে ভাগফলটা বিরাট হিউজ বড় আসছে, 1.17583333। আমার অতটা নেওয়ারও কোনো দরকার নেই। এবার আবার বলবো এর সিগনিফিক্যান্ট ফিগার কটা? 4টা। এর কটা? 2টা। রেজাল্ট কি হবে? 2টা। মানে এটা আর এটা। এর পরেরটা কি আছে? 7। 7 হচ্ছে 5-এর চেয়ে বড়, তাহলে 1 অ্যাড করো, 1.2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ভুল উত্তর। ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো? কোনো প্রবলেম রয়েছে? আশা করছি নেই, সমস্ত কিছু শর্টেড আছে, বিন্দাস আছে। এবার এর যে পরের ডিজিট রয়েছে, এর যে পরের বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে অর্ডার অফ ম্যাগনিটিউড, এই জিনিসটা। আর তোমাদের হচ্ছে এরর ডিটেকশন বা এরর ক্যালকুলেশন, এই দুটো পরের দিন আমি আলোচনা করব। আমি তোমাদের কাছে একটু আজ্ঞা নিচ্ছি যে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, হলো? এবং তোমাদেরকে একটা ভালো করে একটা থ্যাংক ইউ বলে পর যাচ্ছি। তোমাদের এই ক্লাসের ফুল পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম টুইন ফিজিক্স নামে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে এটার ফুল পিডিএফ পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। প্রিপারেশন করতে থাকো, টেক্সট বুক পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার, বাই।